এখানে ৪ নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে বার্ষিক শতকরা ১০ টাকা হার সরল মুনাফা বা সুদে, সুদ মানে মুনাফা, ওকে, সুদে বা মুনাফায় ৪৫০০ টাকার ৩ বছরের সুদ বা মুনাফা কত হবে? ওকে, তাহলে এই প্রশ্নটা বোঝার আগে আমরা প্রথমে এই প্রশ্নটার বেসিকটাকে ক্লিয়ার করব, তারপরে আমরা এটাকে বহু নির্বাচনীতে সমাধান করব, এছাড়াও আমরা এটাকে সূত্র দ্বারা সমাধান করব। আমরা এই অঙ্কটিকে ৩টি নিয়মে সমাধান করব। ওকে, তাহলে এখানে বার্ষিক কথা মানে ১ বছরের কথা বলা হয়। বার্ষিক মানে কয় বছর বললাম? ১ বছরের কথা উল্লেখ করা হয়। তাহলে ১০ টাকা হার, ১০ টাকা হার বলতে বছরে ১০ টাকা করে তাকে কি দিতে হয়? সুদ বা মুনাফা দিতে হয়। তাহলে ১০ টাকা হার যদি বলা হয়, হার মানে মনে রাখবে এখানে পার্সেন্ট, তাহলে 10%কে যদি আমরা ভাঙ্গাই পাবো কত? 10/100, অর্থাৎ ১০০ টাকায় দিতে হয় ১০ টাকা। ওকে, তাহলে ১০০ টাকা এখানে হবে আসল, এবং এই ১০ টাকা যেটা হবে সেটা হলো সুদ বা মুনাফা। তাহলে ১০০ টাকায় সুদ বা মুনাফা দিতে হয় কয় টাকা? ১০ টাকা। ওকে, এইভাবে আমরা ঐকিক নিয়মে প্রশ্নটাকে সমাধান করতে পারবো, অথবা এটাকে আমরা অনেক সহজে বহু নির্বাচনের জন্য সমাধান করব, যেখানে আমাদের খুবই কম সময় লাগবে, অর্থাৎ ৫ থেকে ৬ সেকেন্ড সময়ের মধ্যে আমরা এটাকে সমাধান করতে পারবো। তাহলে প্রথমে আমরা সমাধান ঐকিক নিয়মে শিখব। তাহলে ১০০ টাকায় এখানে বার্ষিক মানে কি বললাম? বছর, ১ বছর। তাহলে ১০০ টাকায় ১ বছরের মুনাফা, এখানে মুনাফা বা সুদ একই কথা। ওকে, তাহলে ১০০ টাকায় ১ বছরের মুনাফা ১০ টাকা। তাহলে এখানে প্রশ্নে ১ টাকায় ১ বছরের মুনাফা কত হবে? অবশ্যই ভাগ হবে, কারণ কম হবে, তাহলে অবশ্যই কী হবে? ভাগ হবে। এরপর প্রশ্নে বলেছে কত টাকা? ৪৫০০ টাকা। তাহলে আমরা লিখব কত? ৪৫০০ টাকার, এখানে প্রশ্নে বলেছে ৩ বছর, তাহলে ৩ বছরের মুনাফা বেশি হবে। তাহলে কি বেশি মানে গুণ ১০০ গুণিত ৪৫ গুণিত ৩ ভাগ হলো ১০০। ওকে, অনেকে ভুল করে কি এখানে ৩ আছে মানে ৩ ভাগ করে। এখানে মনে রাখতে হবে যে এটা ১ বছরের, আর এটা ৩ বছরের, কি ৩ বছরের বেশি হবে, বেশি হলে গুণ হয়। এই দ্বারা মনে রাখলে আমরা সকলে অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। এরপর সমান দিলাম, এখন শূন্য শূন্য কাটা, এখানকার শূন্য, এই যে শূন্য কাটা, তাহলে থাকলো এখানে কত? ৪৫০ গুণিত ৩ টাকা। তাহলে শূন্য দ্বারা জিরোকে গুণ, ৩ দ্বারা জিরোকে গুণ করলে শূন্য, ৩ ৫ × ১৫, ৫ হাত থাকে ১, ৩ ৪ 12 রাখে 13, অর্থাৎ ১৩৫০ টাকা। ওকে, তাহলে এই প্রশ্নটার উত্তর হবে আমাদের কত? ১৩৫০ টাকা, অর্থাৎ তাকে ৪৫০০ টাকায় ৩ বছরে সুদ বা মুনাফা দিতে হবে ১৩৫০ টাকা। এটা আমরা ঐকিক নিয়মে শিখলাম। এবার এই অঙ্কটিকে আমরা প্রথমত আরেকটি একটা সূত্রের মাধ্যমে শিখব, যেটা আমরা নবম দশম শ্রেণীর বইতে করি, যে সরল মুনাফার একটা সূত্র ছিল, সরল মুনাফা। ওকে, আমরা সরল মুনাফার সূত্র থেকে এই অঙ্কটিকে সমাধান করব। সরল মুনাফাকে আমরা প্রকাশ করি আই দ্বারা। আই = PRN। আমরা PRN লিখি। এখানে পি বলতে আসল, এখানে আসলটা কত টাকা বলেছে? ৪৫০০। আর বলতে মুনাফার হার কত পার্সেন্ট বলা হয়েছে? 10%। আর এন বলতে সময় বলতে বোঝানো হয়েছে ৩ বছর। ওকে, এইটা আমরা সূত্রের মাধ্যমে শিখব। তাহলে এখানে যে আয়ের মানটা বের হবে সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে পি এর মান ৪৫০০ গুণিত আর বলতে 10%, 10%কে আমরা ভাঙালে কী পাবো? 10/100। তাহলে আমরা এখানে লিখব কত? 10/100 গুণিত এন বলতে ৩ বছর। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি বা লঘিষ্ঠকরণ করি, যেটা অ্যান্সার পাবো সেটা হলো সরল মুনাফা বা সুদ। ওকে, তাহলে এখানকার 2টা জিরো কাটলাম, এখানকার 2টা জিরো কাটলাম, তাহলে এখানে হলো 3 × 10 = 30, আর এটা 45। তাহলে 45 গুণ 30, এটা গুণ করলে আমরা পাবো কত? ১৩৫০ টাকা। ওকে, আমাদের উত্তরটা সম্পূর্ণ কমপ্লিট। এই ছিল আমাদের 2টা নিয়ম। এটা টাইপ 1 নিয়ম, যেটা আমরা ঐকিক নিয়মে শিখছি ক্লাস 3, 4, 5-এ, এবং এটা টাইপ 2, এটা নবম দশম শ্রেণীর বইতে আছে সূত্রের মাধ্যমে। এবং এখন আমরা যেটা শিখব সেটা হলো MCQ, অর্থাৎ আমরা সময় বাঁচিয়ে বহু নির্বাচনীতে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে সমাধান করব কিভাবে। তো এই প্রশ্ন আমরা করার আগে প্রথমে এখানে জাস্ট একটু ভালো করে শিখব, যে বলেছে বার্ষিক শতকরা 10 টাকা হার। তাহলে এখানে মনে রাখতে হবে যে 100 টাকা হার 10 টাকা, তাহলে ৪৫০০ টাকায় 3 বছরের কত হবে। তাহলে এখানে ভালো করে শিখব, যেটা টাকা বলবে সেটা ৪৫০০ লিখব, এর সাথে যে হারটা বলবে সেই হারকে আমরা 10% লিখব, এর সাথে যে বছরটা বলবে তার সাথে আমরা শুধুমাত্র 3 গুণ করে দিব, তাহলে আমাদের সমাধান শেষ। এখন আমরা এটাকে কী করব? ৪৫০০ গুণিত 10/100 গুণিত
3। আমরা উপরের অঙ্কগুলোতে একই নিয়মে কাটাকাটি করেছি, যার ফলে আমাদের উত্তরটা কত হয়েছে 1350 টাকা। এই ছিল আমাদের 3টা উত্তর। ওকে, 1350, 1350, 1350। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি 12। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির মান 54 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত? আমরা এই অঙ্কটিকে প্রথমে একটা শর্ট নিয়ম এবং বেসিক 2 নিয়মে শিখব। তো আমরা প্রথমে এটাকে একটু বেসিক নিয়মটা ক্লিয়ার করে নিয়ে পরবর্তীতে শর্ট নিয়মটা শিখব, যেটা আমরা বহু নির্বাচনীতে করতে পারবো। অর্থাৎ আমরা 4 থেকে 5 সেকেন্ডের মাধ্যমে এই প্রশ্নটির আমরা বহু নির্বাচনের জন্য সমাধান করতে পারবো। তো আমরা প্রথমে বেসিকটাকে ক্লিয়ার করব বা রিটেনের জন্য ক্লিয়ার করে নেব। তো এখানে বলা হয়েছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এদের অঙ্কদ্বয় সমষ্টি। ওকে, তো আমি প্রথমে এখানে 2 অঙ্ক বিশিষ্টর মধ্যে আমি প্রথমে ধরে নিব যে ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক এক্স, আরেকটি আমরা ধরব এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই। অর্থাৎ আমরা একটি অঙ্ক ধরলাম এক্স এবং আরেকটি অঙ্ক ধরলাম কত, ওয়াই। তাহলে এখন প্রশ্ন, আমি যদি একটি সংখ্যা লিখি, এই যে যেমন লিখলাম 12, ওকে, তাহলে এটা একক এবং এটা দশক। তাহলে দশক সংখ্যাটি যদি আমরা 1 লিখি এবং একক যদি আমরা 2 লিখি, তাহলে 1 আর 2 সংখ্যা হলো। কিন্তু আমরা যদি 1-এর সাথে 10 গুণ করি, তাহলে এটা কি হলো, দশককে 10 আর এটার সাথে 2 যোগ করলে আমরা পাবো 12। এই জন্য আমরা এইভাবে এটাকে দশক স্থানীয় অঙ্ক যখন লিখব সংখ্যাটি, তখন আমরা 10 দ্বারা গুণ করব। ওকে, তাহলে এখন এই একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে আমাদের দশক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ এবং একক স্থানীয় অঙ্কটা যোগ, অর্থাৎ 10y প্লাস এক্স। ক্লিয়ার? এখন বলেছে প্রশ্নের শর্ত মতে, অর্থাৎ প্রথম শর্ত মতে বলা হয়েছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি 12, একটি অঙ্ক এক্স এবং আরেকটি অঙ্ক ওয়াই। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কত বলেছে প্রশ্নে? এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 12। এবং আমরা প্রশ্নের সংখ্যাটি পেয়েছিলাম 10y প্লাস এক্স, অথবা এটাকে আমরা এক্স প্লাস 10y লিখতে পারি। ওকে, তারপরে আমরা এখন কি করব, এখান থেকে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির মান 54 বৃদ্ধি পায়। অর্থাৎ যখন স্থান বিনিময় করবে, তখন একক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে এবং দশক স্থানীয় অঙ্কটি জাস্ট চলকটা হবে। তাহলে এখান থেকে 10x হবে, ওয়াই প্লাস 10x হবে। ওকে, তাহলে সংখ্যা স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে এখানে 10x প্লাস ওয়াই। ওকে, আমরা এটা দ্বিতীয় শর্ত থেকে পাই। তাহলে বলেছে যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন বা বিনিময় করলে সংখ্যাটির মান 54 বৃদ্ধি পায়। অর্থাৎ যে স্থান বিনিময় করলো 10x প্লাস ওয়াই হলো, তাহলে কত সংখ্যাটির মান কত বৃদ্ধি পেল? আগের সংখ্যাটি কত ছিল? 10y প্লাস এক্স, এবং কত বৃদ্ধি পায় সেটা? 54 বৃদ্ধি পায়। ওকে, আমরা এখন এই অঙ্কটিকে সমাধান করব। তাহলে এখন এখান থেকে আমরা এখানে বা দিলাম এবং এই চলকগুলোকে এক পাশে পার করলাম। 10x, এ পাশে শুধু প্লাস এক্স আছে, এ পাশে আসলে মাইনাস এক্স। এখানে ছিল প্লাস ওয়াই, এই 10y এ পাশে পার করলে মাইনাস 10y ইজিক্যাল টু এ পাশে থাকলো শুধুমাত্র 54। এরপর বা দিলাম 10x থেকে x বাদ দিলে হয় 9x, প্লাস ওয়াই থেকে মাইনাস 10y করলে হয় মাইনাস 9y ইজিক্যাল টু 54। এরপর আমরা এখান থেকে 9 কমন নিলে হয় x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 54। এরপর আমরা কি লিখতে পারি? x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 54। এখানে 9 গুণ আসে, পাশে কী হবে? ভাগ হবে। এখানে যে ভাগ হবে। ওকে, 9কে 9, 6 9 54। তাহলে আমরা এখান থেকে x মাইনাস ওয়াইয়ের মান কত পাবো? 6। ওকে, এই প্রশ্নটা যদি কখনো বলা হয় যে দুইটি সংখ্যার অন্তর কত, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এক্স এবং আরেক দশক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে এই দুইটি সংখ্যার অন্তর বলতে পার্থক্য, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 6, আমরা অ্যান্সারটা পেয়ে যেতাম, পার্থক্যটা পেয়ে যেতাম। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান পাইলাম 6 এবং এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়েছি কত? 12। এখন প্রশ্নে চেয়েছে সংখ্যাটি কত, তাহলে আমরা এখান থেকে এই এক্স প্লাস ওয়াইকে 1 ধরলাম আর এটাকে 2 ধরলাম। এই দুইটা সমীকরণকে একবার আমরা যোগ করব, এক্স প্লাস ওয়াই, আর একবার বিয়োগ করব, অথবা আমরা প্রতিস্থাপনের নিয়মে করব। ওকে, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 12, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু
6। আমরা যদি যোগ করি এইটা এটা কাটা, তাহলে এক্স এক্স যোগ করলে কত হবে 2x, আর 12 6 যোগ করলে 18, বা এক্স ইজিক্যাল টু 18/2, 2 একে 2, 9 দুগুণ 18। তাহলে এক্সের মান কত পাবো এখান থেকে? এক্সের মান পাবো 9। এই যে আমরা যোগ করে এক্সের মান 9 পাইলাম, আমরা সাপোজ যদি এখানে বসিয়ে দিই এই 1 নম্বর সমীকরণে এক্সের মান 9, তাহলে ওয়াইয়ের মানটা কত পাবো? ওয়াই ইজিক্যাল টু 12, এই প্লাস এক্স ওই পাশে গেলে মাইনাস এক্স হবে, আর এক্সের মানটা 9। তাহলে 12 থেকে 9 বাদ দিলে কত হয়? 3। তাহলে এক্সের মান পাইলাম কত? 6, আর ওয়াইয়ের মান কত পাইলাম? এক্সের মান 6 না, এক্সের মান পাইছি আমরা 9, আর ওয়াইয়ের মান পেলাম 3। তাহলে এই দুইটা সংখ্যা যদি 9 থেকে 3 বাদ দিই কত হয়? 6। ওকে, আমরা এতটুকু না করে এটাতে আমরা বলতে পারি যে সংখ্যাদ্বয়ের অন্তর 6। এখন প্রশ্ন, এই প্রশ্নতে সংখ্যাটি বের করতে বলেছে, আমরা এক্স আর ওয়াইয়ের মানটা এই সংখ্যাটিতে নিয়ে যে বসাবো। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই 10, ওয়াইয়ের মান 3 প্লাস এক্সের মান হচ্ছে 9, 3 10 30 প্লাস 9, 10 আর 10 3 10 30 আর 9, তাহলে এখানে 30 আর 9 যোগ করলে কত হবে? 39। তাহলে সংখ্যাটি আমাদের কত হবে? 39। আমরা এইভাবে এই অঙ্কটিকে লিখিতের জন্য বা বেসিক সহকারে শিখব। আর এখন এই অঙ্কটি আমরা জাস্ট শর্টকাট শিখব, যেটা পরীক্ষাতে বহু নির্বাচনের জন্য আসবে। মাত্র 4 থেকে 5 সেকেন্ড সময় লাগবে এই শর্টকাটটা, অর্থাৎ ইজি ট্রিক্সটা। তাহলে এখানে আমরা অপশান টেস্টের মাধ্যমে করব। ওকে, অপশান টেস্টের মাধ্যমে আমরা এই যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে জাস্ট স্থান বিনিময় করে নেব। এককের সংখ্যাটি দশকের ঘরে এবং দশকের সংখ্যাটি এককের ঘরে নেওয়ার পর যে সংখ্যাটি বড় সংখ্যাটি পাবো সেটা থেকে ছোট সংখ্যাটি বাদ দিব। আমরা যদি সাপোজ এখান থেকে করি, এখানে এই যে ছিল কত? 76, আমি যদি স্থান বিনিময় করি হবে কত? 67, আর এটা 76। কিন্তু এই দুইটা যদি আমরা বিয়োগ করি, তখন বিয়োগ করলে কখনো এই 54 মানটা আসবে না, অর্থাৎ আমাদের এইখানে বিয়োগ করে যদি 54 মানটা আসে তবে হবে সেটার অ্যান্সার। আমরা ক নাম্বার অপশানটা নিয়ে চেক করব। তাহলে ক নাম্বার প্রশ্নটা ছিল কত? 39। তাহলে 39কে যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে হবে কত? 9 আর 3, আর ছোটো সংখ্যাটি আমাদের 39। ওকে, যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি থেকে বাদ দিব আমাদের স্থান বিনিময়কৃত সংখ্যা থেকে। তাহলে এখন যদি আমরা এখানে বিয়োগ করি, 13 থেকে 9 বাদ দিলে 4, হাত থেকে 1, 4, 9 থেকে 4 বাদ দিলে 5। এই যে আমাদের এই 54 অ্যান্সারটা বের হয়ে গেছে। এখানে 54 বৃদ্ধি বলুক বা কম বলুক একই নিয়মে আমরা অপশান টেস্টের মাধ্যমে করব। শুধুমাত্র রিটেন যখন করব এই লিখিত অঙ্ক কম বললে এখানে বিয়োগ দিব, আর বৃদ্ধি বললে এখানে যোগ দিব। ওকে, এই 1 নম্বর প্রশ্নটি আমরা এভাবে সমাধান করব। এখানে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে যে পূর্ণবর্গ টাইপের, অর্থাৎ এই পূর্ণবর্গ টাইপ থেকে পরীক্ষায় বারবার প্রশ্নগুলো করা হয়। এখানে 2 আর 3 নাম্বার প্রশ্নটি পূর্ণবর্গ থেকে করা হয়েছে। তাহলে 2 নাম্বার প্রশ্নটি রয়েছে যে এখানে 125কে ন্যূনতম কত দ্বারা, ন্যূনতম বলতে সবচেয়ে ছোট, কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটাকে আমরা দুইটা নিয়মে শিখব। একটা হলো অপশান টেস্টের মাধ্যমে, আরেকটি হলো আমরা এটাকে বেসিক ক্লিয়ার করব। প্রথমে আমরা বেসিক ক্লিয়ার করব, পরে অপশান টেস্ট করব। তাহলে 125কে ন্যূনতম কত দ্বারা যদি আমরা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে যে সংখ্যাটি পাবো এই সংখ্যাটি আমরা প্রথমে কি করব? এটার আমরা লসাগু করব। ওকে, কি বললাম? লসাগু করব। তাহলে 125-এর যদি আমরা লসাগু করি 5 দ্বারা হবে, তাই না? 5 দ্বারা করলে 5 দুগুণ 10, 2, 5 5 25, এরপর আবার 5 দ্বারা যাবে, 5 5 25। এখন এই সংখ্যা যে লসাগুগুলো আমরা পাবো সেই লসাগুগুলোকে আমরা সুন্দর করে এখানে গুণ লিখব। লিখার পর আমরা জোড়ায় জোড়ায় করে সংখ্যাগুলো লিখব, অর্থাৎ এই যে এখানে এক জোড়া রয়েছে এবং এখানে আরেক জোড়া করার জন্য আমরা এই যে সংখ্যার সাথে জোড়া করব সেই সংখ্যা আমরা পুনরায় আবার গুণ করব। তাহলে এখানে কত দ্বারা আমরা গুণ করলাম? 5 দ্বারা, অর্থাৎ 5 দ্বারা যদি আমরা গুণ করি তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে উত্তরটা হবে 5। ওকে, তো আমরা এখন এটাকে অপশান টেস্টের মাধ্যমে চেক করে দেখব। 125 সাথে যদি আমরা 3 দ্বারা গুণ করি হয় কত? 375। 375 কখনোই পূর্ণবর্গ না। পূর্ণবর্গ কথাটির অর্থ হলো, যেমন আমি একটা সংখ্যা নিলাম 4, এটার উপর যদি বর্গমূল করি এর মান যদি আমরা 2, 4-এর বর্গমূল করলে 2 পাই। অর্থাৎ আমরা যে কোনো একটা সংখ্যার যখন বর্গমূল করব তার যখন বর্গমূলের ফলাফলটা পূর্ণ সংখ্যা আসবে তখন সেটাকে পূর্ণবর্গ বলা যাবে। যেমন আমরা যদি করি √3, অর্থাৎ 3-এর যদি বর্গমূল করি এর মান হবে 1.73
টু সামথিং অর্থাৎ চলমান, এটা একটা পূর্ণ সংখ্যা নয়, এটা পূর্ণবর্গ সংখ্যা কখনোই হবে না। অর্থাৎ পূর্ণবর্গ হওয়ার জন্য আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে। 4 দ্বারা যদি আমরা গুণ করি হবে 500, 500-র বর্গমূল কখনো পূর্ণবর্গ হয় না। এরপর 6 দ্বারা যদি গুণ করি এরকমভাবে হবে, এটা 600 আর 6 কত হবে, 6 6 25 150, অর্থাৎ 750। 750 কখনো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা 5 দ্বারা গুণ করলে কত হবে, 625। তাহলে 5 দ্বারা গুণ করলে 625, আমরা 625কে যদি বর্গমূল করি তবে এর মান পাবো আমরা 25। সেই জন্য 25টা একটা বর্গমূল বা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, 625কে আমরা পূর্ণবর্গ করতে পারবো। এরপর 3 নম্বর প্রশ্নটি রয়েছে সেমভাবে, শুধুমাত্র এখানে একটু ব্যতিক্রমের সংখ্যাটা করে দিয়েছে যে 48কে কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা নিয়ম প্রথমে কি বললাম, 48-এর কী করব, লসাগু করব। তাহলে 48-এ যদি আমরা লসাগু করি, প্রথমে 2 দ্বারা করলে কত হবে 24, এরপর আবার 2 দ্বারা যাবে 12, এরপর আবার 2 দ্বারা যাবে হবে কত 6, এরপর আবার 2 দ্বারা যাবে হবে কত 3। ওকে, তাহলে এখন প্রশ্ন এখানে যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলোকে কী করব, গুণ করব। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এখন আমরা কি বললাম, জোড়া করে লিখব, জোড়া করে লিখব। এখন জোড়া মেলানোর জন্য যে সংখ্যা সিঙ্গেল থাকবে সেই সংখ্যায় আবার কি করব, পুনরায় গুণ করব। যদি এখানে 2 থাকতো আবার 2 গুণ করতাম, 3 থাকলে 3, 4 থাকলে 4, 5 থাকলে 5। তাহলে এখানে কত সংখ্যা দ্বারা আমরা গুণ করব, 3 দ্বারা যদি গুণ করি তবে এটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ একটা উত্তর অপশানে সাপোজ আমি কয়তে 3 দিলাম, উত্তরটা কত হইতো, 3 হইতো। এখন এটা কি পূর্ণবর্গ কি পূর্ণবর্গ না, আমি সংখ্যাগুলো গুণ করলে বুঝতে পারবো। তাহলে গুণ করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 3 8 16, 3 ষোলো 48, সরি 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 3 ষোলো 48। ঠিক আছে, 48 আর 3 গুণ করলে 48 আর 3 গুণ করলে 144 হয়। ওকে, 144। তাহলে 144কে যদি আমরা বর্গমূল করি আমরা পাই কত, 12। অর্থাৎ 144 একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটাকে আমরা বর্গমূল করলে 12 পাবো। এখানে 4 নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে বার্ষিক শতকরা 10 টাকা হার সরল মুনাফা বা সুদ মানে মুনাফা। ওকে, সুদে বা মুনাফায় 4500 টাকার 3 বছরের সুদ বা মুনাফা কত হবে। ওকে, তাহলে এই প্রশ্নটা বোঝার আগে আমরা প্রথমে এই প্রশ্নটার বেসিকটাকে ক্লিয়ার করব, তারপরে আমরা এটাকে বহু নির্বাচনীতে সমাধান করব, এছাড়াও আমরা এটাকে সূত্র দ্বারা সমাধান করব। আমরা এই অঙ্কটিকে 3টি নিয়মে সমাধান করব। ওকে, তাহলে এখানে বার্ষিক কথা মানে 1 বছরের কথা বলা হয়। বার্ষিক মানে কয় বছর বললাম, 1 বছরের কথা উল্লেখ করা হয়। তাহলে 10 টাকা হার বলতে বছরে 10 টাকা করে তাকে কি দিতে হয়, সুদ বা মুনাফা দিতে হয়। তাহলে 10 টাকা হার যদি বলা হয়, হার মানে মনে রাখবে এখানে পার্সেন্ট। তাহলে 10%কে যদি আমরা ভাঙাই পাবো কত, 10/100, অর্থাৎ 100 টাকায় দিতে হয় 10 টাকা। ওকে, তাহলে 100 টাকা এখানে হবে আসল, এবং এই 10 টাকা যেটা হবে সেটা হলো সুদ বা মুনাফা। তাহলে 100 টাকায় সুদ বা মুনাফা দিতে হয় কয় টাকা, 10 টাকা। ওকে, এইভাবে আমরা ঐকিক নিয়মে প্রশ্নটাকে সমাধান করতে পারবো, অথবা এটাকে আমরা অনেক সহজে বহু নির্বাচনের জন্য সমাধান করব, যেখানে আমাদের খুবই কম সময় লাগবে, অর্থাৎ 5 থেকে 6 সেকেন্ড সময়ের মধ্যে আমরা এটাকে সমাধান করতে পারবো। তাহলে প্রথমে আমরা সমাধান ঐকিক নিয়মে শিখব। তাহলে 100 টাকায় এখানে বার্ষিক মানে কি বললাম, বছর, 1 বছর। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা, এখানে মুনাফা বা সুদ একই কথা। ওকে, তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা। তাহলে এখানে প্রশ্নে 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে, অবশ্যই ভাগ হবে, কারণ কম হবে, তাহলে অবশ্যই কী হবে, ভাগ হবে। এরপর প্রশ্নে বলেছে কত টাকা, 4500 টাকা। তাহলে আমরা লিখব কত, 4500 টাকার, এখানে প্রশ্নে বলেছে 3 বছর, তাহলে 3 বছরের মুনাফা বেশি হবে। তাহলে কি বেশি মানে গুণ 100 গুণিত 45 গুণিত 3 ভাগ হলো 100। ওকে, অনেকে ভুল করে কি, এখানে 3 আছে মানে 3 ভাগ করে। এখানে মনে রাখতে হবে যে এটা 1 বছরের, আর এটা 3 বছরের, কি 3 বছরের বেশি হবে, বেশি হলে গুণ হয়। এই দ্বারা মনে রাখলে আমরা সকলে অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। এরপর সমান দিলাম, এখন শূন্য কাটা, এখানকার শূন্য, এই যে শূন্য কাটা, তাহলে থাকলো এখানে কত, 450 গুণিত 3 টাকা। তাহলে 0 দ্বারা 0কে গুণ, 3 দ্বারা 0কে গুণ করলে 0,
তিন পাঁচা 15, 5 হাত থাকে 1, 3 4 12 রাখে 13, অর্থাৎ 1350 টাকা। ওকে, তাহলে এই প্রশ্নটার উত্তর হবে আমাদের কত? 1350 টাকা। অর্থাৎ তাকে 4500 টাকায় 3 বছরে সুদ বা মুনাফা দিতে হবে 1350 টাকা। এটা আমরা ঐকিক নিয়মে শিখলাম। এবার এই অঙ্কটিকে আমরা প্রথমত আরেকটি একটা সূত্রের মাধ্যমে শিখব, যেটা আমরা নবম দশম শ্রেণীর বইতে করি, যে সরল মুনাফার একটা সূত্র ছিল, সরল মুনাফা। ওকে, আমরা সরল মুনাফার সূত্র থেকে এই অঙ্কটিকে সমাধান করব। সরল মুনাফাকে আমরা প্রকাশ করি আই দ্বারা। আই ইজ ইকাল টু পি আর এন। আমরা পি আর এন লিখি। এখানে পি বলতে আসল, এখানে আসলটা কত টাকা বলেছে? 4500। আর বলতে মুনাফার হার কত পার্সেন্ট বলা হয়েছে? 10%। আর এন বলতে সময় বলতে বোঝানো হয়েছে 3 বছর। ওকে, এইটা আমরা সূত্রের মাধ্যমে শিখব। তাহলে এখানে যে আয়ের মানটা বের হবে সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে পি এর মান 4500 গুণিত আর বলতে 10%, 10%কে আমরা ভাঙালে কী পাবো? 10/100। তাহলে আমরা এখানে লিখবো কত? 10/100 গুণিত এন বলতে 3 বছর। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি বা লঘিষ্ঠকরণ করি, যেটা অ্যান্সার পাবো সেটা হলো সরল মুনাফা বা সুদ। ওকে, তাহলে এখানকার 2টা জিরো কাটলাম, এখানকার 2টা জিরো কাটলাম। তাহলে এখানে হলো 3 × 10 = 30 আর এটা 45। তাহলে 45 গুণ 30, এটা গুণ করলে আমরা পাবো কত? 1350 টাকা। ওকে, আমাদের উত্তরটা সম্পূর্ণ কমপ্লিট। এই ছিল আমাদের 2টা নিয়ম। এটা টাইপ 1 নিয়ম, যেটা আমরা ঐকিক নিয়মে শিখছি ক্লাস 3, 4, 5-এ, এবং এইটা টাইপ 2, এটা নবম দশম শ্রেণীর বইতে আছে সূত্রের মাধ্যমে। এবং এখন আমরা যেটা শিখব সেটা হলো এমসিকিউ, অর্থাৎ আমরা সময় বাঁচিয়ে বহু নির্বাচনীতে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে সমাধান করব কিভাবে। তো এই প্রশ্ন আমরা করার আগে প্রথমে এখানে জাস্ট একটু ভালো করে শিখব, যে বলেছে বার্ষিক শতকরা 10 টাকা হার। তাহলে এখানে মনে রাখতে হবে যে 100 টাকায় হার 10 টাকা, তাহলে 4500 টাকায় 3 বছরের কত হবে। তাহলে এখানে ভালো করে শিখব, যেটা টাকা বলবে সেটা 4500 লিখব, এর সাথে যে হারটা বলবে সেই হারকে আমরা 10% লিখব, এর সাথে যে বছরটা বলবে তার সাথে আমরা শুধুমাত্র 3 গুণ করে দিব। তাহলে আমাদের সমাধান শেষ। এখন আমরা এটাকে কী করব? 4500 গুণিত 10/100 গুণিত 3। আমরা উপরের অঙ্কগুলোতে একই নিয়মে কাটাকাটি করেছি, যার ফলে আমাদের উত্তরটা কত হয়েছে? 1350 টাকা। এই ছিল আমাদের 3টা উত্তর। ওকে, 1350, 1305 এবং 6 নম্বর প্রশ্নটি একই রকমের ধাঁচের রয়েছে, অর্থাৎ টাইপটা সেম, শুধুমাত্র আমরা বুঝে অঙ্কটিকে সমাধান করব। তো বলা হয়েছে যে 2টি ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে কি? একটির পর আরেকটি সংখ্যা, বা ক্রমিক না বলে ক্রমিক স্বাভাবিক বলতে পারে, অথবা ক্রমিক বিজোড় বলতে পারে, ক্রমিক জোড় বলতে পারে, ক্রমিক মৌলিক বলতে পারে। তাহলে প্রশ্নগুলোকে জাস্ট আমরা ভালো করে বুঝবো। ক্রমিক সংখ্যা এখানে জোড় বিজোড় স্বাভাবিক কিছু বলেনি, মানে বুঝতে হবে যে ক্রমিক মানে একটার পর আরেকটি সংখ্যা। তো আমরা এখানে চলক সহকারে ধরে নিব। ওকে, ধরি এখানে 2টি সংখ্যা ধরবো, একটা বড় সংখ্যা এবং একটি ছোট সংখ্যা। ক্রমিক সংখ্যা যদি আমরা সাপোজ 1, তারপরে সংখ্যাটি কত হবে? 2 হবে। সিরিয়ালে একটা করে সংখ্যা বাড়বে, পরের সংখ্যা কত হবে? 3 হবে। 1 2 3। তাহলে আমি যদি বড় সংখ্যাটিকে x+1 ধরলাম, এবং আমরা ছোট সংখ্যাটিকে শুধুমাত্র x ধরলাম। আমরা যদি ধরতাম এটা প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x+1, তা হইতো। ওকে, কারণ ক্রমিক হবে, একটার পর আরেকটি সংখ্যা হবে। তাহলে বলা হয়েছে প্রশ্ন মতে এখানে বলা হয়েছে 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তাহলে অন্তর মানে কি? বিয়োগ বা পার্থক্য। তাহলে আমরা বিয়োগ করি কখন? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার সবসময় বিয়োগ করি। তাহলে এখানে বড় সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যে x+1 বর্গ বলতে স্কোয়ার মাইনাস ছোট সংখ্যার উপর স্কোয়ার। কত বলা হয়েছে? অন্তরটা 199। ওকে, তাহলে এইটাকে আমরা প্রথমে সমাধান করব কিভাবে? a² - b² এই সূত্র দ্বারাও করতে পারবো, অথবা এটাকে a+b² এটাকে শুধু রেখে দিব। তো আমরা সূত্র নর্মালটা দিয়ে করি, a² + 2ab। এখানে b বলতে 1, bকে আমরা কাউন্ট করলাম না, জাস্ট 2x লিখে দিলাম। b², 1-এর উপর স্কোয়ার করলে 1-ই হয়, মাইনাস ac² সমান 199। এখানে আমি ইংলিশে লিখে দিয়েছি, এটা বাংলাতে হবে। ওকে, বা এই যে +ac² - ac² কাটা, তাহলে থাকলো কত? এখানে 2x + 1 সমান 199, বা 2x সমান 199 যোগ 1। এরপরে আমরা এখানে কি করব? এই যে 2x যেটা রয়েছে আমরা 2x রেখে দিলাম, আর এই পাশে 199 সাথে 1 যোগ করলে কত হবে? 200। 1 যোগ করলে কত হবে? এখানে
200 হবে। বা এখানে 2 যেহেতু গুণ রয়েছে তাহলে এক্স ওই পাশে যা কী 2 কী হবে যাবে ওই পাশেতে ভাগ হলে কত হয় আমাদের 100 হয়। ওকে, তাহলে এক্সের মান যদি 100 হয় তাহলে এক্সের মান যদি 100 হয় তাহলে ছোটো সংখ্যাটি হবে আমাদের কত 100 এবং বড় সংখ্যাটি কত হবে এখানে আমাদের 100 যোগ 1। এখানে 199 এখানে +1 ছিল ওই পাশে নিয়ে গেলে কত হবে -1। তাহলে 199 থেকে 1 বাদ দিলে কত হবে 198। এরপর এখানে 198 হইল, তাহলে এখানে 2x কত হবে 198। ওকে, তাহলে 198কে যদি আমরা ডাইরেক্ট এই 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো কত এক্সের মানটা পাবো হলো 99। ওকে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হচ্ছে 99, ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 99 আর বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 99 যোগ 1, অর্থাৎ এক্সের মান যদি আমরা 99 বসাই 99 সাথে 1 যোগ আছে তাহলে কত হবে 100 হবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে বা বড় সংখ্যাটি 100। ওকে, তাহলে এই অঙ্কটিকে যদি আমরা এমসিকিউ নিয়মে করি তখন আমরা কি করব, শুধুমাত্র যে সংখ্যাটি থাকবে অন্তর সেই অন্তর সংখ্যাটির সাথে আমরা 1 যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 199 আর 1 যোগ করলে হয় কত 200 ভাগ 2, তাহলে কত হবে আমাদের 100। যেটা বড় সংখ্যার কথা বলে তবে আমরা এই নিয়ম করব। আর যদি বলে ছোটো সংখ্যা তাহলে আমরা এখানে বিয়োগ দিব, বিয়োগ দিয়ে এখানে বিয়োগ ফল বের করে ভাগ করে দিব, তবে পাবো আমরা ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা। আর এটা আমাদের বৃহত্তম সংখ্যা বের করার নিয়ম। এখানে 6 নম্বর প্রশ্নটি রয়েছে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 120, সংখ্যা 3টির যোগফল কত। তাহলে ক্রমিক বলতে কি আমি 5 নম্বর অঙ্কটিতে সম্পূর্ণ বুঝিয়েছি। এখানে 6 নম্বর প্রশ্নটি ক্রমিক বলতে একটির পর একটি সিরিয়াল। তাহলে আমরা ধরি 3টি সংখ্যা বলেছে, তাহলে প্রথম সংখ্যা আমরা ধরলাম x, তাহলে দ্বিতীয় সংখ্যা কী হবে পরবর্তী সংখ্যা x+1 বা 1, তৃতীয় সংখ্যা হবে x+2। তাহলে বলেছে 3টি সংখ্যার ক্রমিক কি বলেছে গুণফল। ওকে, তাহলে গুণফল আমরা গুণ করব। তাহলে প্রশ্ন মতে আমরা যদি গুণ করি x এর সাথে x+1 এর সাথে x+2, 3টি সংখ্যার ক্রমিক গুণফল কমপ্লিট। গুণফলটা কত বলা হয়েছে প্রশ্নে 120। তাহলে আমরা এখানে যদি উৎপাদকের মতো করে গুণ করি তাহলে এখানে কি হবে এক্সটাকে আমরা প্রথমে রাখলাম আগে, এই দুটার আগে গুণ করে নিব। ওকে, তাহলে এই দুটা গুণ করলে এক্স গুণ করলে কত হবে x², এক্সের সাথে 2 গুণ করলে কত হবে +2x, ও একের সাথে এক্স গুণ করলে হবে 1x লেখার দরকার নেই, শুধু x + 2কে 2 = 120। এরপর বা দিব, তো এক্স রাখলাম, x² 2x আর 1x যোগ করলে হবে 3x বা 3x + 2 = 120। এরপর আমরা এই এক্সগুলোকে ভিতরে গুণ করব। ওকে, তাহলে x3 বা x3 প্লাস 3x এর সাথে x গুণ করলে হবে 3x² প্লাস 2x, আর এই 120কে যদি আমরা এই বাম পাশে পার করি -120 = 0। এখানে এই সমীকরণটিকে আমরা এই যে লাইন জামের একটা নিয়ম ছিল 9 10-এর হায়ার ম্যাথ বইয়ে, তো ওখানে বা সাধারণ গণিতে একটা অধ্যায় রয়েছে লাইন জামের অঙ্ক, তো ওখানে আমরা এই পুরো সমীকরণে এক্সের মান কত বসাইলে এই পুরোটার মান 0 পাবো, সেই নিয়মে যদি আমরা করি x যদি আমরা 4 বা 4 বসাই, এখানে এক্সের মান 4 বসাইলাম, পুরো সমীকরণ যদি 4 বসাই পুরোটার মান 0 হয়ে যাবে, কারণ 4-এর উপর কিউ করলে হয় 64, আর এখানে 4 4 16 আর 3 ষোলো 48, 64 আর 48 112, আর 4 2 8, 112 আর 8 যোগ করলে এই পুরোটার মান 120, আর এই যে -120, তাহলে +120 থেকে -120 বাদ দিলে 0 হয়, তাহলে x = 4 হলো। তাহলে আমরা x = কী লিখতে পারবো, x এই 4টাকে এই পাশে নিয়ে আসলে -4 বা x -4 = 0, x -4 = 0। তাহলে আমরা যে মানটা পাবো এখানে লিখবো যে x -4। ওকে, লেখার পর এখানে আমরা প্রথম সমীকরণগুলোকে মিলাবো। এখানে আসে কত x3, x⁻³ বা 3, তাহলে আমরা এটাকে মেলানোর জন্য এখানে x এর মান 1 আছে, আর কত লাগবে আমাদের x এর মান 2, তাহলে গুণ করলে কত হবে x এর মান 3 যোগ, এখানে একটা লাইন স্কিপ হয়েছে বা, তাহলে এখানে x -4 আর এখানে হলো s², তাহলে এটা কত হবে x⁻³ তারপরে মাইনাস এখানে 4 আর 4 আছে না, 4x², 4x²। এরপর আবার আমরা কি লিখব x -4। এখানে প্রশ্ন এখানে আসছিল কত 3
এক্স স্কোয়ার, কিন্তু এখানে 3x স্কোয়ার, আর এখানে আছে কত 4x স্কোয়ার, তাও মাইনাস। সেজন্য আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা 4 3 7, যদি আমরা এটাকে হচ্ছে প্লাস 7x দ্বারা, যদি এটাকে আমরা 7x দ্বারা গুণ করি, 7x প্লাস 7x স্কোয়ার হবে। এরপর 4 7 প্লাস মাইনাসে মাইনাস, 4 7 28 এক্স হবে। এরপর আবার সেমভাবে আমরা কাজ করব এক্স মাইনাস 4। এখানে প্রশ্নে ছিল এই যে আমাদের মিলে যাবে এখানে, হ্যাঁ, এই যে এখানে 7 আছে, এখানে 4, তাহলে বাদ দিলে 3 হবে, এবং সেটা প্লাস বড় সংখ্যা, সেজন্য প্লাসটা হবে। এরপর এখানে 28 লিখছি, কিন্তু আসে কত এখানে 2, সেজন্য আমাদের কত মিলাইতে হবে, 30 করতে হবে। তো 30 করার জন্য এখানে আমরা কী করব, 30 দ্বারা এটাকে গুণ করব। তাহলে 30 এক্সের সাথে গুণ করলে কত হবে, 30 এক্স, আর এটার সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 30 দ্বারা 4কে গুণ করলে কত হবে, মাইনাস 120। ওকে, ইজিক্যাল টু কত আমাদের 0, ইজিক্যাল টু কত 0। এরপর বা এই প্রত্যেকটা মিল থেকে আমরা একটা লিখবো এক্স মাইনাস 4, আর যেটা পড়ে থাকলো সেটাকে লিখবো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 30 ইজিক্যাল টু 0। এখন এইটাকে যদি আমরা সমাধান করি, তবে এর মানটা আমরা কখনো অ্যাপ্রোপ্রিয়েট পাবো না, অর্থাৎ গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে আমরা পাইলাম কত, এক্স মাইনাস 4 বা এক্স ইজিক্যাল টু, তাহলে এক্স মাইনাস 4 ইজিক্যাল টু আমরা কত লিখবো, 0। তাহলে এক্সের মানটা আমাদের কত হলো, 4। তাহলে এক্সের মান যদি আমরা 4 বসাই, 4, পরের মান এক্সের মান 4 বসালে 4 আর 1 যোগ করলে 5, এক্সের মান 4 বসালে 4 আর 2 যোগ করলে 6। এই যে তিনটি ক্রমিক সংখ্যা 4 5 6, এদের গুণফল, তাহলে গুণফল যদি করি 4 5 4 20, তাহলে 20 আর 6 গুণ করলে 6 20 120, আমাদের গুণফলটা মিলে গিয়েছে। কিন্তু প্রশ্নে চাওয়া হয়েছে যে সংখ্যা তিনটির যোগফল কত, তাহলে আমরা এই তিনটা সংখ্যার যোগ করে দেবো, 4 5 9 6 15, তাহলে যোগফল কত হইল 15। এইটা আমরা শিখলাম শুধুমাত্র লিখিতর জন্য, কিন্তু এই অঙ্কটিকে যখন আমরা বহু নির্বাচনী করব, তখন আমরা তিনটি ক্রমিক সংখ্যাকে তো আমরা জানি না, এই গুণফলটাকে নিয়ে কাজ করব। আমরা যদি এই গুণফলের লসাগু করি পূর্বের অঙ্কের মতো, এর আগে একটা অঙ্ক করানো হয়েছিল, তাহলে 2 দ্বারা করলে কত হবে 60, তারপরে 2 দ্বারা কত করলে হবে কত 30, সেমভাবে 2 দ্বারা করলে কত হবে 15, তারপরে 3 দ্বারা করলে 3 5 15। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা চিন্তা ভাবনা করি, এখানে সবচাইতে যেটা বড় সংখ্যা দেখতে পাবো সেটা হবে এখানকার বৃহত্তম সংখ্যা। কি বললাম, বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত পাইছি, এই বৃহত্তম সংখ্যাকে আমরা একটি সংখ্যা কল্পনা করলাম, যে কোনো একটি, ওকে, যে কোনো একটি সংখ্যা কল্পনা করলাম। আর এখন এই সংখ্যাগুলোকে ভাগ ভাগ করে আমরা সিরিয়ালের নিয়ম অনুসারে করব। 2 দুগুণ কত হয় 4, আর এখানে 3 দুগুণ কত হয় 6। তাহলে এই যে একটা সংখ্যা, প্রথম সংখ্যা পাইলাম কত 4, দ্বিতীয় সংখ্যা পাইলাম কত 5, আর তৃতীয় সংখ্যা কত পাইলাম, তৃতীয় সংখ্যাটা পাইলাম 6। এই ছিল 4 5 6, 4 5 6, তাহলে 4 5 9 6 15, এই যে আমাদের 15। এটাকে আমরা এমসিকিউর মধ্যে মনে রাখবো, আর এটাকে আমরা লিখিতের জন্য